এদিকে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অপ্রতিরোধ আন্দোলন চলছে সেখানে। এরই মধ্যে দেশকে উত্তাল করতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের আলোচিত সেই গরিলা বাহিনীর সদস্যরা। হঠাৎ চতুর্মুখী চাপে পড়েছে সরকার, ক্ষমতার ভিট নড়ে উঠল সরকারের। জুলাই সনদ নিয়ে টালবাহানার প্রমাণ মিলেছে, আসছে এক দফার মতো ভয়ানক ডাক। আওয়ামী লীগের চক্রান্তেই এই মাসের ভিতর পড়ে যাবে ডক্টর ইউনূসের সরকার। বেগমগঞ্জের চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় তাদের। পরে প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতিতে দিচ্ছে এবং দাবি জানিয়ে যাচ্ছে। তো এই নামাজের পর এখানে অবস্থান যখন তারা নিয়েছে তখন আমরা দেখেছি যে সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গেছেন কোন দিকে ইঙ্গিত করবে আজকের এই ভিডিওটি, কতটা চাঞ্চল্যকর, কতটা গুরুত্বপূর্ণ। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা কোন ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়কে ওঠে। এ সময় তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় তাদের। পরে প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে আটক করে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে জুলাই সনদ এবং ঘোষণা সহ 3 দফা দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, 3 দফা দাবিতে জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল থেকে আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সবশেষ আপডেট কি? আসলে সকাল থেকে নয়, আজকে সকালে অবস্থান ছিল, তবে আসলে তারা গতকাল সকাল থেকে এই শাহবাগ মোড় অবরোধ করেছে এবং এই মোড় ব্লকেট করে তারা তাদের দাবি দেওয়া জানিয়ে আসছে। আমরা আজকেও দেখেছি সকালে যেহেতু বৃষ্টি ছিল, এই বৃষ্টির পরেও কিন্তু তারা এখানে ছিল এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা কিন্তু তাদের দাবি দেওয়াগুলো জানিয়ে আসছে। এবং যখন দুপুর হয় এবং আজকে যেহেতু শুক্রবার, তারা কিন্তু এখানে তারা নামাজ আদায় করেছে এবং এটি আগে তারা বলেছিল আজকে তারা এখানে নামাজ আদায় করবে, সকালে বলেছে এবং তারা কিন্তু এখানে নামাজ আদায়ের পরে এখানে আবারও অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের দাবিতে এখনো স্লোগান দিচ্ছে এবং দাবি জানিয়ে যাচ্ছে। তো এই নামাজের পর এখানে অবস্থান যখন তারা নিয়েছে তখন আমরা দেখেছি যে আরও লোক সমাগম এখানে বাড়ছে, অর্থাৎ শিক্ষার্থীদের সংখ্যা এখানে বাড়ছে এবং সময় গড়ানোর সাথে সাথে আসলে এখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা শহরের। তো এটি বর্তমানে এই মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং গণপরিবহন আসলে চলছে, কিন্তু এই রুটের যেগুলো ছিল সেগুলো আসলে বিকল্প রাস্তা ব্যবহার করছে এখন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা হবে অথবা এই বিষয়ে অঙ্গীকার বা প্রতিশ্রুতি যতক্ষণ না আসছে, তারা এই শাহবাগ মোড় অবরোধ করে তারা এখানে অবস্থান নেবে এমন বক্তব্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি। এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে অতীতেও বাংলাদেশে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই গণঅভ্যুত্থানের নায়কেরা পরে রাষ্ট্র পরিচালনায় যখন অন্যান্য গোষ্ঠী যখন ক্ষমতায় এসেছে তখন কিন্তু তারা তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেছে। তো সেই জায়গায় আসলে যেন না যায়, তাই তারা জুলাই ঘোষণাপত্র চায় এবং জুলাই সনদ চায় এবং এই দুটির বাস্তবায়ন তারা কিন্তু চায়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দাবি করছে। এবং আমরা এর আগেও দেখেছি যে এর আগে জুলাই সনদের কথা এসেছিল, জুলাই ঘোষণাপত্রের কথা এসেছিল এবং একটি খসড়া
যে জুলাই সনদ সেটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও কিন্তু পাঠানো হয়েছে এবং তারা সেটি বিবেচনা করছেন এবং এই জুলাই সনদকে ঘিরে এর আগেও আমরা দেখেছি তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আজকের যে তাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে যে অবস্থান তারা সর্বশেষ যেটি বলেছে যে যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে সরকারের পক্ষ থেকে ততক্ষণ তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং এখানে অনির্দিষ্ট দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। সেখানে আছেন আমাদের সাথে সবশেষ জানানোর জন্য সানি মৃধা। সানি, আপনার কাছ থেকে জানতে চাই যে শাহবাগ মোড়ের বর্তমান কর্মসূচি কি চলছে কিনা, আর তারা কি বলছেন যারা আন্দোলন করছেন, যানবাহন যে পরিস্থিতি তার সবশেষ তথ্য আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ, অনেক আপনি জানেন যে তাদের যে দাবি নিয়ে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন জুলাই যোদ্ধাদের ব্যানারে, সেটি হলো জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবি। সেই দাবিতে কিন্তু আজও তারা বিক্ষোভ করছেন এবং আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু তারা এখানে আছেন। আপনি জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তারা উত্থাপন করছেন। একই সাথে আপনি জানেন যে কিছুক্ষণ আগে এখানে রাস্তা আটকে, অর্থাৎ শাহবাগ মোড়ের যে রাস্তার সড়কটি আছে সেই মোড়টি আটকে তারা কিন্তু এখানে নামাজ আদায় করেন। এরপর পরবর্তী দিন এখন আবার তাদের যে স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ তাদের যে অবস্থান কর্মসূচি সেই রাস্তা আটকে কিন্তু এখনও অবস্থান কর্মসূচি পালন করছে এবং স্লোগান দিচ্ছেন যারা দ্রুত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের স্পষ্ট কোনো বার্তা সরকারের পক্ষ থেকে আসে এবং যতক্ষণ পর্যন্ত এই বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন বা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিক্ষোভকারীরা। যদি একটু বলি যে তাদের এই অবস্থান কর্মসূচির ফলে কিন্তু আশপাশে আমি যদি বলি সায়েন্স ল্যাব থেকে সায়েন্স ল্যাব থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং শাহবাগ থেকে মৎস্য ভবন থেকে শুরু করে আশপাশে কিন্তু খুব ধীরগতির যানবাহন চলাফেরা করছে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে মোড়টি ব্যবহার হতো যানবাহন লোকাল যানবাহন চলাচলের ক্ষেত্রে সেই যানবাহন চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় সেগুলো কিন্তু এখন ঘুরে যেতে হচ্ছে। এর ফলে কিন্তু পথচারী থেকে শুরু করে যারা সাধারণ যাত্রী রয়েছেন, যেহেতু আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনের ফলে কিন্তু সেরকম একটা যানবাহনের চাপ নেই, তবে যতটুকু আছেন ততটুকুই কিন্তু তারা দুর্ভোগ পথ হচ্ছে। আমরা বেশ কিছু পথচারী বা যারা গাড়ি চালকদের সাথে কথা বলেছেন তারা তাদের কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ তাদের এই এতটুকু রাস্তা ঘুরে যাওয়ার ফলে যেখানে 10 মিনিটের রাস্তা তারা আধা ঘন্টাকে এমনকি 1 ঘন্টারও বেশি সময় লাগছে, এর ফলে কিন্তু তাদের কিন্তু খরচও বেড়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। একই সাথে কিন্তু যারা যাত্রীরা ছিলেন, শুধু ইউনূসের মতো বাটপার, তার বাটপার তন্ত্র, তার গুন্ডা পান্ডারা বলতে পারে যে তাদের কূটনৈতিক বিজয় হয়েছে। আসলে দেখেন এই ধরনের একটা অবস্থায় ইউনূস যে ধরনের সরকার চালাচ্ছে, দখলদার একটা সরকার, এই সরকারকে যেই কোনো আপনার বৃহৎ শক্তি স্কুইজ করার চেষ্টা করবে, এদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। পুরো জিনিসটাই ইউনূস এবং তার বিদেশি যেসব ডাকাত এখানে বসিয়ে রেখেছে, ড্রজার খলিল এগুলা মিলে এটা করেছে। কিন্তু এই সব কিছু কিন্তু ওদের একটা ইয়ে থাকবে, ইউনূসের পক্ষ থেকে শুধু একটা জিনিসই আছে, তার পার্সোনাল সেফটি, এবং পার্সোনাল সেফটির বদলে বাংলাদেশ থেকে যত ইচ্ছা নাও। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, এই যে আপনি ভারত বলেন, আপনি যে দেশগুলো বললেন, অস্ট্রেলিয়া বাদ দেন, ভিয়েতনাম, যাদের সাথে পাকিস্তান, যাদের সাথে এই শুল্কগুলো আপনার তারা নেগোশিয়েট করে একটা পর্যায়ে এসছে, সেখানে কি কোনো রাষ্ট্র, পাকিস্তান বলুন, ভিয়েতনাম বলুন, কোনো রাষ্ট্র কি করিডোর দেয়া, বন্দর দেওয়ার মতো সুবিধা নিয়ে বসেছিল না। তাদের সাথে বিজনেস অ্যাজ ইউজুয়াল। কিন্তু ইউনূস তো এগুলা দেওয়ার জন্য বসে আছে, তাহলে আপনি, এবং তারাও নেওয়ার জন্য বসে আছে। এই সময়ে যৌক্তিকভাবে কি হয়? যৌক্তিকভাবে হয় যে বাংলাদেশের উপর কোনো শুল্কই বাড়াবে না। হ্যাঁ, ইউনূস যেহেতু সব দেয়ার, ইউনূসকে তারা একেবারে বিশ্বমানব হিসাবে পরিচিত করাচ্ছে, সেই অবস্থায় তো ওই 15% কমিয়ে দেয়ার কেন? তাহলে ওই জিনিসটা হলো না। এই জন্য যে ইউনূসকে ট্রাম্প প্রশাসন জানে এ একটা দখলদার, একে বাড়তি কিছু দিতে হবে না, এ থেকে আমরা যা নিব সুবিধা এক বিন্দুও দিব না। ফলে আপনি দেখবেন এই জিনিসটা, আমি আপনার শ্রোতাদের এই জায়গাটা মনোযোগ দিতে বলবো। দেখেন, ইউনূসকে তারা ক্ষমতায় বসিয়েছে, তারা বঙ্গোপসাগর সহ এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি পাওয়ার লোভে। সেই অবস্থায় যদি বাংলাদেশে কোনো বলিষ্ঠ সরকার থাকতো, ধরেন সেটা যদি কোনো নির্বাচিত সরকার থাকতো, তাহলে শুল্ক আরো কমিয়ে দিত ওইটা পাওয়ার জন্যই। কিন্তু ইউনূস যেহেতু দখলদার, তাকে কোনো সুযোগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না। অর্থাৎ আপনার পাকিস্তানকে যা দিল, ভিয়েতনামকে যা দিল, সেটুকুনি করেছে। কিন্তু পাকিস্তান, ভিয়েতনাম এসব রাষ্ট্র তো তাকে এই বন্দর দেয়া, করিডোর দেওয়ার জন্য বসে নাই, ইউনূস বসে আছে। তাহলে ইউনূসের কি এটা কোনো ধরনের আপনার কূটনৈতিক সাফল্য হলো, না তার গালে একটা চপেট আঘাত হলো? এটা একটু সবাইকে হিসাব করতে বলবো আমি। আরেকটা হচ্ছে ওই আমরা চুক্তিটা তারা আলোচনা যে করেছে, গোপন চুক্তিটা কি আমরা কেউ জানলাম না। মানুষের অধিকার, তথ্য জানার অধিকারটা আমরা আসলে কিভাবে বাণিজ্য ঘাটতিটা
ওরা তো টার্গেট করে আমেরিকা থেকে আমি কি কি কিনবো, আমরা বোম কিনবো, উড়োজাহাজ কিনবো, নানা কিছু কিনবো, কিন্তু এই বিষয়গুলা যে গোপন রাখা হলো, এটা কূটনৈতিক ভাবে আপনি এটা কিভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হলো যে ইউনুসের কোনো বিশ্বাসযোগ্যতা নাই, ইউনুসের মানুষের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট নাই, এবং ইউনুসের যে মানুষের প্রতি কমিটমেন্ট নাই, কোনো ধরনের গরিব মানুষের প্রতি সহানুভূতি নাই, এটা তো ইউনুসের গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা, তার নোবেল প্রাপ্তি, তার অর্থনীতি, তার যে আপনার কালিমালিপ্ত অর্থনৈতিক জীবন, যে আপনার সুদ, আপনার ট্যাক্স না দেয়া। অ্যাকচুয়ালি বাংলাদেশে যত ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল আছে সবার ক্রাইম এক জায়গায় করলেও কিন্তু ইউনুসের ফাইন্যান্সিয়াল ক্রাইমের সমান হবে না। এই ধরনের একটা ক্রিমিনালকে বাংলাদেশের মৌলবাদী অংশ গত বছর জুলাই আগস্টে অভ্যুত্থান ঘটিয়ে একটা আপনার সাংবিধানিক বৈধ সরকারকে আপনার সাময়িক ক্ষমতাচ্যুত করে তারা ইউনুসকে বসিয়ে দিয়েছে। এই অবস্থায় আপনি ইউনুসের কাছ থেকে আপনি আপনি এই যে ট্রান্সপারেন্ট যে জিনিসটা আপনি চাচ্ছেন, যে ওই গোপনীয় আলাপ আলোচনা না করে এটা করা, সেটা তো আপনি পাবেন না। ইউনুস তো বাংলাদেশের মানুষকে ভালোবাসে, এই প্রমাণ ইউনুস কোথাও দেয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ যে ইউনুস যে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, এর জন্য বাংলাদেশের মানুষের কোনো ধরনের মানে মাথা ব্যথা আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ইউনুস যা কিছু করছে সেটা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য, এবং সে সব রেকলেস কাজগুলা করছে, সেই করিডোর দেয়া, বন্দর দেয়া থেকে শুরু করে এখন এই যে উড়োজাহাজ কেনা, প্রত্যেকটা জিনিস তো বাংলাদেশের জন্য আপনার ক্ষতি, বাংলাদেশের মানে একটা দুর্দশাগ্রস্ত রাষ্ট্রকে আরো বেশি বিপদে সে ফেলে দিচ্ছে। কিন্তু আপনি কিভাবে আশা করেন ইউনুস এই গোপনীয়তার চুক্তি থাকুক বা না থাকুক, হ্যাঁ আসলে গোপনীয়তার চুক্তি বলুন যেটা, এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না। ইউনুস এইটা না হলেও আপনার বাংলাদেশের মানুষের গলা কেটে সে তার শুধু নিজের পথ তৈরি করবে, এটাই কিন্তু ইউনুসের চরিত্র থেকে স্পষ্ট। সুতরাং গোপনীয়তা চুক্তির আগে তো ইউনুসের চরিত্রটাকে দেখতে হবে। ইউনুস তো নিজের স্বার্থ ছাড়া, লোভ ছাড়া কিছু বোঝে না। এই অবস্থায় আপনি ইউনুস থেকে এখানে একটা গোপনীয়তার চুক্তির কথা এসে বলে আমরা জানি, কিন্তু ইউনুস তো প্রতি ক্ষেত্রে সে গোপন ভাবে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধু নিজের স্বার্থটাকে সে দেখতে পাচ্ছে, এবং বিনিময়ে বাংলাদেশ গরিব হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে, ভবিষ্যতে আপনার গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। প্রচুর গার্মেন্টসের লোকজন আপনার শ্রমিক ছাঁটাই করবে, এটা সেটা দেখাবে। এই অবস্থায় মালিকরা কিন্তু হয়তো খুব একটা ক্ষতি মেনে নিবে না, তারা এটা শ্রমিকদের উপর, শ্রমিক শোষণের উপর করে ফেলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইউনুসের থেকে কোনো ধরনের আপনার ট্রান্সপারেন্সি আপনি আশা কিভাবে করেন? এটা করার কোনো সুযোগ তো ইউনুসের ক্যারেক্টারের মধ্যে নেই। আমরা দেখেছি ইউনুস কিন্তু নিজেকে ছাড়া কিছু বোঝে না। এই বয়সেও সে হাজার হাজার, আমি একটা হিসাব করে দেখলাম, আমি 4-5 হাজার কোটি টাকা বলেছিলাম, আজকে আমি চিন্তা করে দেখলাম যে ইউনুস এই পর্যন্ত যে পরিমাণ সুযোগ ক্ষমতায় বসে বাংলাদেশ থেকে নিয়েছে সেটা প্রায় 10,000 কোটি টাকা সমান হবে। আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশের অন্য কোনো মানুষ রাজনৈতিক ক্ষমতায় এইভাবে বসে পড়ার পর রাষ্ট্র থেকে 1 বছরে 10,000 কোটি টাকার সুযোগ সুবিধা নিতে পারে, যেটা শুধু ইউনুসের পকেটে গেছে আর কারো পকেটে যায়নি? এই অবস্থা আপনি ইউনুসের ক্ষমতা যাওয়ার পরে এটা যে আবার মামলা তৈরি হবে না, এই গ্যারান্টি কে দিয়ে? কেউ তো দেয় নাই। না, মামলা তো হবে, ইউনুসের সবকিছু নিয়ে বিচার হবে, কিন্তু ইউনুসকে পাওয়া যাবে কিনা সেটা হলো একটা কথা। ইউনুস একটা বেহায়া লোক, যে কোনো সময় সে পালিয়ে যাবে, যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবে, নয়তো ফ্রান্সে পালিয়ে যাবে। কিন্তু ইউনুস যেটা করেছে সেইটা আপনার, সেটার জন্য কোনো ধরনের এক্সিট নাই। আমি একটু আগে আরেকটা চ্যানেলে এটা বলছিলাম, আপনি যেহেতু কথাটা তুললেন যে তার বিচার কিভাবে হবে বা সে তার নামে মামলা তো দূরে থাকুক। দেখুন, 90-এর পর থেকে সবগুলা তত্ত্বাবধায়ক সরকার এবং এমনকি ফখরুদ্দিনের সরকার, এদের সবার সেফ এক্সিট নিয়ে আপনার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা ছিল। কিভাবে সমঝোতা ছিল আমি সংক্ষেপে বলি। ধরেন মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারা যেই ইলেকশনটা দিয়েছিল সেই ইলেকশনে বাংলাদেশের সব দল অংশগ্রহণ করেছে। এই যে ইলেকশন দিচ্ছে সেই দলে সব দল অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণের মধ্যেই একটা সমঝোতা আপনার অলিখিতভাবে বলুন বা পরোক্ষভাবে বলুন হয়ে যায় যে এই সরকারটা একটা সেফ এক্সিট পাবে। আপনি চিন্তা করুন তো, ইউনুস যদি একটা ইলেকশনও দেয়, সেই ইলেকশনে কি আওয়ামী লীগ গ্রহণ করতে পারবে? কারণ ইউনুসের ইলেকশন ভাবনায় কিন্তু আওয়ামী লীগ নাই। যেভাবে হোক আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রেখে কোন রকম একটা ক্ষমতা হস্তান্তরের প্ল্যান হলো তার ইলেকশন। এই ইলেকশন কিন্তু দেশে বিদেশে কোথাও বৈধতা পাবে না। বাংলাদেশে 50% মানুষের কাছে তো এর বৈধতা নাই, কারণ আওয়ামী লীগের পেছনে 50% মানুষ আছে। তাহলে আপনি কোনো তত্ত্বগতভাবে ইউনুসের সেফ এক্সিট পাচ্ছেন না। যেই নির্বাচনে বাংলাদেশে 50% মানুষের অংশগ্রহণ থাকবে না, সেখানে আপনার ওই যে 2008 সালে আমি যেই তত্ত্বে বলছি যে একটা আপনার ঐকমত্যের একটা সেফ এক্সিট ছিল, সেই সেফ এক্সিটটা আর নাই। অর্থাৎ সব দল অংশগ্রহণ করলে যদি 100% মানুষের মধ্যে ঐকমত্য হয় সেফ এক্সিট দেওয়ার, সেখানে যদি 50% মানুষ সেই ইলেকশনে অংশগ্রহণ করে, বাকি 50% করে না, এর অর্থ হলো বাকি 50% কিন্তু এদেরকে সেফ এক্সিট দিবে না। অর্থাৎ আপনি যে কোনো সূত্রে যান, ইউনুস কোনো সেফ এক্সিট পাবে না। আবার যদি ইউনুস উল্টোটা করে,
যে একেবারে আপনার একটা আদর্শ নির্বাচন করলো, যেখানে আওয়ামী লীগও আপনার সেই নির্বাচনে পার্টিসিপেট করলো। আর এই ধরনের একটা ইলেকশন হলে আপনি ওই যে ভয়েস অফ আমেরিকার জরিপটা দেখেছেন, সেখানেও বলেছে বাংলাদেশে 57% মানুষ এখন শেখ হাসিনার পক্ষে। এরপরে গত 2-3 মাসে যা কিছু হয়ে গেছে, গোপালগঞ্জের গণহত্যা সহ আর্মির যে অনাচার আমরা দেখেছি, এখন শেখ হাসিনা আরো বেশি জনপ্রিয়। সুতরাং যদি একটা আপনার আদর্শ সিচুয়েশনে বাংলাদেশে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে তো শেখ হাসিনা আবার ক্ষমতা গ্রহণ করবে। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলে ইউনূসের বিচার করবে, এতে তো কোনো সন্দেহ নাই। ফলে আপনি যেই দিক থেকেই দেখেন, ইউনূসের কিন্তু কোনো সেফ এক্সিট নাই। আর আপনি যেটা বললেন মামলা তো হাজার হাজার হবে, এবং কোনো মামলা, একটা মামলাই তো যথেষ্ট। যেভাবে সে ক্ষমতা গ্রহণ করছে, যেভাবে সে সংবিধান লঙ্ঘন করছে, এইটা তো রাষ্ট্রের প্রতি ট্রেজন। সুতরাং এটা তো এমনিতেই আপনার তার সে কি বলে তার মৃত্যুদণ্ড হবে। সুতরাং ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়ার চিন্তাটা তো খুবই মামুলি একটা ব্যাপার। ইউনূস এর মধ্যে ফাঁসির দড়ি কাঁধে নিয়ে কিন্তু চলাফেরা শুরু করেছে সেই জুলাই মাসের 8 তারিখ থেকে, যখন সে শপথ নিয়েছে। কারণ ভাই একটা জিনিস কেন যেন বাংলাদেশে সেগুলো আলোচনায় আসলো না, রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা, তারা তাদের অল্প স্বল্প যা ঘরে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে তার নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। কি আলোচনাই করলো, আপনি খেয়াল করেছেন বিষয়টা? জি, খেয়াল করেছি, এবং এই বিষয়টা বাংলাদেশের মানুষকে আমি বলবো গভীরভাবে ভাবতে। বাড়ি ভাই, আপনাকে ধন্যবাদ যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসলেন, এবং এই ব্যাপারে একটু গভীর চিন্তা ভাবনার একটা বিষয় আছে। আপনি দেখেন, বাংলাদেশ সৃষ্টিতে ধর্মীয় সম্প্রদায় হিসাবে যদি আপনি দেখেন, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা। হ্যাঁ, আপনার পাকিস্তানি যে বাহিনীগুলো এখানে ছিল, তাদের প্রথম টার্গেট ছিল হিন্দু মেরে ফেলা, হিন্দু নারী ধর্ষণ করা, এগুলা ছিল তাদের প্রাইমারি টার্গেট। তারপরে মুসলমান নারী এসছে, মুসলমান পুরুষ এসছে। হ্যাঁ, তারা বাংলাদেশটাকে হিন্দু শূন্য করতে এসেছিল। ভারত যে 1 কোটি শরণার্থীকে আপনার জায়গা দিয়েছে, সেখানে আপনি চিন্তা করে দেখেন, হিন্দু হবে কিন্তু মেজরিটি। এই হিন্দুগুলা অনেকে কিন্তু আর ফিরেও আসেনি বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন, হিন্দুদের হলো সবচেয়ে বড় স্যাক্রিফাইস, হিন্দুরা সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন ভোগ করেছে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পেছনে ধর্মীয় সম্প্রদায় হিসাবে আমরা যদি দেখি, এই হিন্দুদের অবদান হলো মুসলমানদের চেয়ে অনেক বেশি। তারা শরণার্থী হিসেবে গিয়েছে, আর এখানে তাদের বাড়ির বিষয় সম্পত্তি সব করে ফেলছে। জি, যে সম্প্রদায়টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, সবচেয়ে বেশি জীবন দিল, সবচেয়ে বেশি রক্ত দিল, তারা হলো এই হিন্দু সম্প্রদায়। এবং তাদের আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা টাচ করি না, ওই শরণার্থীদের দেখিয়ে প্রবাসী সরকার ভারতীয় জনগণের সমর্থনটা দিল, যে আমরা দেশকে স্বাধীন করতে পারলে, ধর্মের দেশ করতে পারলে এরা ফেরত যাবে এবং সবাই ভাঙলে ভালো থাকবো। জি, আপনি দেখুন, আমি এই জায়গাটা আরো একটা জিনিসের প্রতি আপনার দৃষ্টিটা আকর্ষণ করছি। দেখুন, হিন্দুদের এত বড় স্যাক্রিফাইসের পরে আমরা বাংলাদেশে কিন্তু হিন্দুদের ক্রমাগত আপনার সাম্প্রদায়িক হিংসা ঘৃণার অবস্থা তৈরি করেছি। আপনি দেখবেন, ভারতে আপনার 1948 সালে কত % মুসলমান ছিল যখন পাকিস্তান আলাদা হয়ে গেছে? হ্যাঁ, সেটা 6% ছিল। আর আজকে 2024 সালে ভারতে মুসলমান জনসংখ্যা প্রায় 22%। চিন্তা করতে পারেন আপনি। আর বাংলাদেশের জঙ্গিরা মাহমুদুর রহমান, পিনাকি ইলিয়াস, এরা শুধু ভারতে হিন্দু মানে মুসলমানদের উপর অত্যাচার নিয়ে বয়ান দেয়। সেই বয়ান যদি সত্য হতো, তাহলে কি করে একটা দেশে 1948 সালে 6% জনসংখ্যা থেকে একটা ধর্মীয় সম্প্রদায় 2024 সালে 22% হতে পারলো? আবার উল্টো দিকে দেখেন, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা আরো খারাপ। বাংলাদেশে যেটা 22% ছিল 1970 সালে হিন্দু জনগোষ্ঠী, আজকে সেটা 5 থেকে 7%। তাহলে কি পরিমাণ পারসিকিউশন হলে, কি পরিমাণ সাম্প্রদায়িক ঘৃণার শিকার করলে একটা ধর্মীয় জনগোষ্ঠীকে ক্রমাগতভাবে বছরের পর বছর এদের সংখ্যা এত কমে যায়। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের এটা কিন্তু মৌলবাদীরা ধরে ফেলেছে যে বাংলাদেশে হিন্দুদেরকে যদি ভারতে পাঠিয়ে না দেওয়া যায়, তাহলে তাদের যে উদ্দেশ্য একটা থিওক্রেটিক কান্ট্রি করা, সেটা হবে না। ফলে নিষ্ঠুরতা ভোগ করছে। যেই রাষ্ট্র গঠনে হিন্দু জনসম্প্রদায় সবচেয়ে বেশি আত্মাহুতি দিল, সেই রাষ্ট্র হিন্দুদেরকে ক্রমাগত পারসিকিউট করছে, এবং কোনো সরকার সেইটা কিন্তু বন্ধ করতে সক্ষম হয়নি। তাহলে আজকে দেখেন, হিন্দুদেরকে এই যে মারা হচ্ছে, আপনার এই যে রংপুরের যে ঘটনাটা বললেন, এই প্রেক্ষাপটে আমাদেরকে দেখতে হবে। আমি যেই জিনিসটার প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, সেটা হলো, দেখেন, আজকে যে ইউনুস হয়েছে, আজকে যে বিএনপি এত বড় পলিটিক্যাল পার্টি হয়েছে, আজকে যে আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করছে, এই সবগুলো কিন্তু হয়েছে বাংলাদেশ স্বাধীন করার মাধ্যমে। বাংলাদেশ যদি স্বাধীন
স্বাধীন না হতো আজকে কি হতো? আজকে আমরা পাকিস্তানের একটা অংশ হতাম। আজকে পাকিস্তান যেরকম একটা আপনার মুমূর্ষু দেশ, বাংলাদেশকে কিন্তু ইউনূস একটা মুমূর্ষু দেশে পরিণত করে ফেলছে। কিন্তু 1 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, আমরা দেখবো পাকিস্তানিরা আপনার হাহাকার করছে, তাদের নেতাদের বলছে যে তোমরা আমাদেরকে সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, বাংলাদেশ করে দাও। কেন বাংলাদেশ করে দাও? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে 15 বছরে যেই আপনার অভূতপূর্ব অর্থনৈতিক সাফল্য এনে দিয়েছিলেন, এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে আর এটা কখনো দেখা যায়নি, বিশেষ করে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশে, যেখানে মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা ইত্যাদি অনেক পেছনে পড়ে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম নিউজ ভাইরাল ভিডিওগুলো। ধন্যবাদ।